নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সহজে পরিচয় চ্যানেলে স্বাগত। যারা প্রথম সেমিস্টারে বিকমে রয়েছে, তাদের কমার্স নিয়ে পড়ছে, তাদের অ্যাকাউন্টেন্সির ক্লাস চালু করেছি আমি। অ্যাকাউন্টেন্সির ক্লাসে আমি কনসাইনমেন্ট অ্যাকাউন্টিং ধরেছি। ইউনিট 2 এর প্রথম অধ্যায়। ইউনিট 2 থেকে চালু করছি, তার কারণ হচ্ছে ইউনিট 1 এর গুলো 11-12 অলরেডি করেছো। তো কনসাইনমেন্টে দিয়ে আমি চালু করেছি, একটা অঙ্ক হয়ে গেছে। আর আগেও বলছি, এখনো বলছি যে বইয়ের অঙ্ক ভালো করে পড়বে, যেগুলো সমাধান রয়েছে সেগুলো ভালো করে পড়বে, প্রত্যেকটা বুঝবে। কারণ নেতাজির অঙ্ক বইয়ের ভেতর থেকেও চলে আসে, বইয়ের ভেতর থেকেই বেশিরভাগ সময় দেয়, সে পিজি কোর্স হোক ইউজি কোর্স হোক, সে অনুশীলনী হোক বা সলিউশন, যেগুলো মাধ্যমিকের বই ভেতর থেকেও যেমন আসতো তেমন। তো তোমাদের যেটা বলছি, আজকে তোমাদের শেখাবো চালানি কারবারের নর্মাল লস লস নিয়ে আর কি, অ্যাবনর্মাল লস আর নর্মাল লস নিয়ে। তো নর্মাল লসের তো অঙ্ক 2 নম্বরটা নয়, আজকে 1 নম্বর তো হয়ে গেছিল, 2 নম্বর সলিউশন নম্বর 2টা তোমাদের ভালো করে বোঝাবো। 2 নম্বর রয়েছে অ্যাবনর্মাল লস, দুটো রয়েছে অ্যাবনর্মাল লস। একটা হচ্ছে ট্রানজিটে, অর্থাৎ যখন কনসাইনর কোনো গুডস কনসাইনিকে পাঠাচ্ছে, কনসাইনির হাতে পৌঁছালো না, তার আগেই নষ্ট হয়ে গেল কিছু প্রোডাক্ট, সেটা হচ্ছে অ্যাবনর্মাল লস ইন ট্রানজিট। এবার কনসাইনির হাতে চলে গেল, কনসাইনির হাতে গিয়ে কিছু গুডস নষ্ট হয়ে গেল, সে পুড়ে যাক, চুরি হয়ে যাক, সেটা একরকম অ্যাবনর্মাল লস। যেটা ট্রানজিটে হলো, অর্থাৎ কনসাইনির হাতে পৌঁছালো না, তার আগেই নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে যখন আমরা অ্যাবনর্মাল লস বার করব, সেক্ষেত্রে কনসাইনরের খরচাগুলো যুক্ত করব। কিন্তু যখন কনসাইনির বাড়িতে গিয়ে কনসাইনি যখন হাতে গুডস পেলো, তারপরে নষ্ট হলো, তখন কিন্তু কনসাইনির খরচা এবং যেটা কনসাইনরের খরচা, উভয়ের প্রপোর্শনেট এক্সপেন্সেস গুলো যুক্ত হবে। এইবার ব্যাপার হলো, কনসাইনরের ক্ষেত্রে যতটা গুডস সেন্ড করা হয়েছে, অ্যাবনর্মাল লস তার উপরেই হবে। ধরো 1000টা গুডস সেন্ড করা হয়েছে, তো যখন আমরা ক্যালকুলেশন করব অ্যাবনর্মাল লসে, তখন টোটাল গুডসের ক্ষেত্রে আমরা 1000ই নেব। কিন্তু যখন অ্যাবনর্মাল লস, কনসাইনির ঘরে কোনো কিছু, কনসাইনি হাতে প্রোডাক্ট পাওয়ার পরে যখন কোনো গুডস নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রপোর্শনেট এক্সপেন্সেস যখন বার করবো কনসাইনির, সেই ক্ষেত্রে কনসাইনরের ক্ষেত্রে টোটালটাই হবে, টোটাল গুডস সেন্টটাই হবে। আর কনসাইনির ক্ষেত্রে হবে যে যতটা সে হাতে পেয়েছে, অর্থাৎ 1000 গুডস সেন্ড করেছিল, কনসাইনর মাঝে নষ্ট হয়ে গেছে, মাঝে ধরো 10টা নষ্ট হয়ে গেছে, তারপরে কনসাইনি হাতে কত পেল, 990টা, কারণ 1000 বিয়োগ 10 990, তাহলে সেই ক্ষেত্রে 990 এর উপরে ক্যালকুলেশন করতে হবে। যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। তাহলে এই সমাধানটা আমরা করি যাত্রাপথে এবং চালানি গ্রাহকে গুদামে ক্ষতি। তো আগেই আমি বলে দিয়েছি যাত্রাপথে ক্ষতি কি হলে কি হবে, চালানি গ্রাহকের গুদামে ক্ষতি হলে কি হবে। তো প্রশ্নটা পড়ি। বিনোদ 1000 কেজি চা দার্জিলিং থেকে কলকাতায় তার প্রতিনিধি রাহুলকে পাঠালো। অর্থাৎ এখানে বিনোদ হচ্ছে কনসাইনর, রাহুল হচ্ছে কনসাইনি, এবং কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা কি হবে, কনসাইনমেন্ট টু কলকাতা অ্যাকাউন্ট। এই ব্যাপার, ঠিক আছে। প্রথম লাইন থেকে কিন্তু আমরা অনেকগুলো তথ্য পেয়ে গেলাম, কনসাইনর পেলাম, কনসাইনি পেলাম, এবং কনসাইনমেন্ট টু কনসাইনি, যে লেজারটা করবো তার নামটা কি হবে। তাহলে প্রতি কেজি চায়ের মূল্য 30 টাকা বলা হয়েছে, প্রতি কেজি চা 30 টাকা। বিনোদ 5000 টাকা ভাড়া বাবদ খরচা করলো, তাহলে কনসাইনর খরচা করেছে 5000 টাকা। আমি প্রথম দুটো ক্লাস থেকেই বলে আসছি, কনসাইনর যে খরচা করবে সেটা নন রেকারিং এক্সপেন্সেস, যাই করুক নন রেকারিং এক্সপেন্সেস হবে। যাত্রাপথে 25 কিলো চা দুর্ঘটনায় সম্পূর্ণ নষ্ট হলো। অর্থাৎ ভালো করে বোঝো, বিনোদ যখন রাহুলকে পাঠালো, তার আগেই, রাহুল হাতে গ্রহণ করার আগেই 25 কিলো চা নষ্ট হয়ে গেল। অর্থাৎ তার কাছে কিন্তু 25 কিলো গেল না, পাঠিয়েছিল 1000, তার আগেই 25 নষ্ট হলো। অর্থাৎ তার হাতে হয়তো পৌঁছাবে 975। স্বাভাবিক ব্যাপার, এরপরে যদি কোনো ক্ষতি না হয় তাহলে 975ই হবে। অবশিষ্ট পণ্য গ্রহণ করলো রাহুল। তাহলে এই জিনিসটা ভালো করে দেখো, রাহুল অবশিষ্ট পণ্য গ্রহণ করলো, অর্থাৎ 1000 পাঠিয়েছিল, 25 নষ্ট হয়ে গেছে, থাকলো কত, 1000 - 25, অর্থাৎ 975, সেটাই রাহুল পেল।
রাহুল 600 টাকা ছাড়বার খরচ, ল্যান্ডিং চার্জেস, গুদাম ভাড়া 1000 টাকা এবং অন্যান্য খরচ মিসলেনিয়াস খরচ, ঠিক আছে। এটা ল্যান্ডিং চার্জ না ক্লিয়ারিং চার্জ হবে, অত ছাড়বার খরচ ক্লিয়ারিং চার্জ হবে। তো অন্যান্য খরচ এক্সপেন্সেস করলো 2000 টাকার। রাহুল 800 কেজি চা 50 টাকা দরে বিক্রি করলো। রাহুল 5% হারে সাধারণ কমিশন অর্থাৎ অর্ডিনারি কমিশন এবং 1% হারে ঝুঁকি বহনের কমিশন পায় অর্থাৎ ডেল ক্রেডিটারি কমিশন। 35 কিলো চা রাহুলের গুদামে থেকে চুরি হয়ে গেল, এই একটা অ্যাবনর্মাল লস হয়ে গেল। অর্থাৎ রাহুলের গুদাম থেকে 35 কিলো চা, এই জায়গাটা ভালো করে দেখবে, এইটা কিন্তু রাহুলের গুদাম থেকে হয়েছে, ঠিক আছে। এর দায় কিন্তু রাহুলেরও। যাই হোক, অঙ্কটা শুরু করা যাক। দেখো লিখবে ইন দ্য বুকস অফ বিনোদ ব্যাকেটে কনসাইনর লিখে দিলে ভালো হয়, কনসাইনর লিখে দেবে। কনসাইনমেন্ট টু কলকাতা, দেখো ভালো করে, এই জায়গাটা অনেকেই ভুল করে। দেখো দার্জিলিং থেকে মাল যাচ্ছে কলকাতায়, তাহলে কলকাতা হবে কনসাইনর বিজনেস, কনসাইনমেন্ট বিজনেস, ঠিক আছে। তাহলে কনসাইনমেন্ট টু কলকাতা অ্যাকাউন্ট। কত মাল পাঠাচ্ছে? 1000 কেজি চা, কত করে? 30 টাকা করে, অর্থাৎ গুডস সেন্ড করছে 1000টা 30 টাকা করে, তাহলে গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, এই যে এটা প্রথমের এন্ট্রিটা হবে টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট এবং এর জার্নাল এন্ট্রি হবে কনসাইনমেন্ট টু কলকাতা অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, অর্থাৎ 1000টা গুডস সেন্ড করছে 30 টাকা দিয়ে, এই হলো 30,000 টাকা। তারপরে আমাদের কি দেওয়া দরকার ডেবিট দিকে? কি কি খরচা করলো কনসাইনর। এই ক্ষেত্রে মনে রাখবে, আমি প্রথম দুটো ক্লাসেই বলেছি, যখন আমরা কনসাইনমেন্ট অ্যাকাউন্ট খুলব তখন কিন্তু রেকারিং নন রেকারিং সকল এক্সপেন্সেস এখানে আসবে, যাবতীয় এক্সপেন্সেস এখানে আসবে। শুধু আনসোল্ড স্টক এবং অ্যাবনর্মাল লস বাদ করতে গিয়ে আমরা সেক্ষেত্রে নন রেকারিং এক্সপেন্সেসগুলো নেব, কিন্তু এইখানে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে সবসময় আমরা সকল এক্সপেন্সেস নেব যা যা ঘটেছে। তাহলে কনসাইনর কি কি খরচা করেছে? কনসাইনর একটা খরচা করেছে ফ্রেট 5000 টাকা, তাহলে টু ব্যাংক বলে কনসাইনরের খরচা এটা বসে গেল 5000 টাকা। এরপরে আমরা কনসাইনির খরচাগুলো টু বলে বসাবো, তাহলে টু রাহুলস অ্যাকাউন্ট, এখানে কনসাইনি কে? রাহুল, তাহলে টু রাহুলস অ্যাকাউন্ট। এটা হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা কিন্তু এরমভাবেই লিখবে, ঠিক আছে। তাহলে টু রাহুলস অ্যাকাউন্ট লিখলাম, আন্ডারলাইন করে নিতে পারো। লেখার পরে দেখো এখানে যা যা খরচা আছে, কনসাইনর যা যা খরচা করেছে সেইগুলো আমরা দিয়ে দেবো। তাহলে রাহুল খরচা করেছে কি? রাহুল সকল খরচা, কনসাইনমেন্টে সকল খরচা আসবে। ল্যান্ডিং চার্জেস, গুদাম ভাড়া, মিসলেনিয়াস এক্সপেন্সেস, এই তিনটে যুক্ত করতে হবে। তাহলে তিনটে যুক্ত করে দাও। এখানে ক্লিয়ারিং চার্জেস লিখেছে, যাই হোক যেটা তোমাদের অঙ্কে দেবে সেটাই লিখবে, এরকম ভুল করবে না। তাহলে ল্যান্ডিং চার্জেস, গোডাউন রেন্ট, মিসলেনিয়াস এক্সপেন্সেস তিনটে যোগ করে আমাদের হলো 360। এবার দেখো তারপরে দেখো এন্ট্রি কি হলো, যে তারা 800 কিলো চা 50 টাকায় রাহুল বিক্রি করলো। তাহলে 800 গুণ 50 যা হবে সেইটাই হবে সেলস। কনসাইনি সেলস করলো, তাহলে কনসাইনি যদি সেলস করে আমরা জার্নাল কি পাই? কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টের বাই দিকে বসবে টু রাহুলস অ্যাকাউন্ট অর্থাৎ কনসাইনি অ্যাকাউন্ট। এই যে সেল করেছে, কত সেল করেছে? 800 ইন্টু 50 অর্থাৎ 40,000-এর সেল করেছে। সেলের এন্ট্রি সবসময় হবে কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। যদি ডেবিট টু কনসাইনমেন্ট হয় তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই কনসাইনি হওয়া উচিত, অর্থাৎ বাই রাহুল বসিয়ে দেওয়া হলো। এবার যখন তারা সেল করে ফেললো তাহলে নিশ্চয়ই কনসাইনি কমিশন চাইবে। তো কমিশন ধার্য করা হয়েছে 5% সাধারণ কমিশন, 1% ডেল ক্রেডিটারি কমিশন। কার ওপরে হবে? এই যে 40,000 সেল করেছে, এই 40,000-এর ওপরে কমিশন হবে অর্ডিনারি কমিশন এবং ডেল ক্রেডিটারি কমিশন। একবার আমরা ক্যালকুলেটর দিয়ে দেখে নিচ্ছি। দেখো ক্যালকুলেটরে আমরা করে নিই, এখানে লিখি 40,000 ইন্টু কত পার্সেন্ট? প্রথমে হচ্ছে অর্ডিনারি কমিশন 5%, এই 5% দিলাম, তাহলে আমাদের হচ্ছে 2000। এই দেখো 2000 বেরিয়ে গেল। তারপরে আমরা আবার
ডেলিগেটেডই কমিশন করব। কত পার্সেন্ট? 1%। স্বাভাবিক ব্যাপার, 400 হবে। এই 40,000 ইন্টু 1%, দেখো হয়ে গেল। তাহলে এই হলো 400। আমরা কমিশনের এন্ট্রি দিয়ে দিলাম। তাহলে কমিশনের এন্ট্রি করলে কি হবে? টু কনসাইনি অ্যাকাউন্ট, এখানে কনসাইনিকে রাহুল, তাই টু রাহুলস অ্যাকাউন্ট। সবসময় মনে রাখবে কমিশনের এন্ট্রি হবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি। তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি হলে তাহলে ডেবিট দিকে তাহলে টু বলে কনসাইনি অ্যাকাউন্টটা বসাতে হবে। এখানে কনসাইনিকে রাহুল, তাই রাহুলস অ্যাকাউন্ট লিখলাম। রাহুলস অ্যাকাউন্ট লিখে আন্ডারলাইন করে দিতে পারো। তারপরে তাদের দুটো কমিশন দিলাম সেটা লিখবে। তোমরা পারলে আরেকটি কলম করে নিতে পারো, ইনার কলম করে নিতে পারো, সেক্ষেত্রে সুবিধা হবে। এই দুটো যুক্ত করে এখানে বসিয়ে দেবে। এরপরে আসছি কি হলো, এরপরে দেখো যে যে জিনিসগুলো করতে হবে। এবার আমরা অ্যাবনর্মাল লস বার করব। এখানে দেখো একটা জিনিস, আমাদের যত সহজ জিনিসগুলো আছে সেগুলো আমরা বসিয়ে দিলাম। গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, কনসাইনরের খরচা, কনসাইনির খরচা, কনসাইনির কমিশন এবং সেল। এবার রয়েছে অ্যাবনর্মাল লস। তো এখানে অ্যাবনর্মাল লস দুই রকমের দিয়েছে, আমি আগেই বলে দিয়েছি, আলোচনা করেছিলাম অ্যাবনর্মাল লস কি কি হতে পারে। তো এখানে দু রকমের অ্যাবনর্মাল লস দিয়েছে। একটা যাত্রাপথে, অর্থাৎ যখন কনসাইনর কনসাইনিকে মাল প্রেরণ করছে, কনসাইনির হাতে পৌঁছায়নি, তার আগেই নষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে ট্রানজিট অর্থাৎ যাত্রাপথে। এইবার কনসাইনির কাছে পৌঁছে গিয়েও একটা ক্ষতি হতে পারে, সেইটা হচ্ছে গুদামের ক্ষতি হতে পারে বা তার অন্যান্য ক্ষতি, সেইটা একটা। এখন যদি ট্রানজিট অর্থাৎ যাত্রাপথে নষ্ট হয়ে গেল মাল, সেক্ষেত্রে কনসাইনির কাছে পৌঁছালো না, তাহলে কনসাইনির কোনো খরচা এখানে প্রপোর্শনেট এক্সপেন্সেস এখানে যুক্ত হবে না। তাহলে এখন আমরা অ্যাবনর্মাল লস বার করব, যেটা ট্রানজিটে রয়েছে, অর্থাৎ কনসাইনির হাতে পৌঁছানোর আগেই যে মাল নষ্ট হয়ে গেছে। তার প্রথম সূত্রটা কি আছে? কস্টের সাথে যুক্ত হবে, সূত্র হবে কস্ট যুক্ত অ্যাট প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনি। এই সূত্রটা দেখো, কস্ট রয়েছে এই যে যাত্রাপথ, এটা স্বাভাবিক ক্ষতি রেখেছে, এটা কিন্তু অ্যাবনর্মাল লস হবে, এখানে ভুল লেখা আছে, অস্বাভাবিক ক্ষতি এটা। তাহলে কস্ট প্রথমে রাখবে, কতটা নষ্ট হয়েছে সেই কস্ট, তার সাথে প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর, এই হচ্ছে সূত্র। তাহলে কস্ট আমরা আগে বার করব। 25টা নষ্ট হয়েছে, 25টার মূল্য কত ছিল? 30 টাকা করে। তাহলে আমরা ক্যালকুলেটারে আমরা করে নিচ্ছি 25টা, সূত্র তো জানো, প্রথমে কস্ট বার করবে, কতটা নষ্ট হয়েছে, সেই নষ্ট হয়েছে যতটা তার কস্ট, অর্থাৎ একটার দাম যদি 30 টাকা হয়, এখানে অঙ্কের মধ্যে 30 টাকা দিয়েছে, তাহলে 25টার দাম কত হবে সেটা আমরা আগে বার করে নিই। তাহলে এই দেখো 25 গুণ 30, আমরা কস্ট বার করে নিলাম, তাহলে বেরালো 750। 25টার মূল্য আমরা বের করে নিলাম। এবার প্রপোর্শনেট এক্সপেন্সেস বার করতে হবে, অর্থাৎ একটা ঐকিক নিয়মে করো, ভালো করে ঐকিক নিয়মে জিনিসটা বোঝো। 1000-এর জন্য কত খরচা করছে কনসাইনর, মনে রাখবে সবসময় নন রেকারিং এক্সপেন্সেসই হবে, এই প্রপোর্শনেট এক্সপেন্সেসটা নন রেকারিং এক্সপেন্সেসই হবে। এবার কনসাইনর যা খরচা করে সবই নন রেকারিংই হয়, সেক্ষেত্রে তাহলে এখানে এক্সপেন্সেস কত হবে? 5000। কতর জন্য 5000? 1000-এর জন্য 5000 খরচা করেছে, তাহলে 25টায় কত? যদি ঐকিক নিয়মে ভেবে নাও তাহলে কি হবে? 1000-এর জন্য খরচা হচ্ছে 5000, একে কত, 25-এ কত। যদি সূত্রটা একটু যদি শর্টে করতে চাই, ঐকিক নিয়মে যদি না হয়, তাহলে মোট কত হয়েছে? 1000টা প্রোডাক্ট পাঠানো হয়েছিল, তার মধ্যে নষ্ট হয়েছে 25। এই 1000-এর জন্য খরচা হয়েছে কত? 5000। তাহলে 1000-এর জন্য খরচা হচ্ছে 5000, একটার জন্য 25টার জন্য কত, এই হচ্ছে ব্যাপার। এই ফরম্যাটে তোমাকে করতে হবে, অ্যাট প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর। ঠিক আছে, এক্ষেত্রে ট্রানজিটে যত খরচা প্রপোর্শনেট এক্সপেন্সেস বার করবে সেটা হচ্ছে কনসাইনরের খরচা। তাহলে কনসাইনর কত হচ্ছে? 1000-এর জন্য সেই 5000 খরচা করেছিল, তাহলে 25টায় কত, কাটাকুটি করে দেখতে পারো অথবা ক্যালকুলেটর ইউজ করতে পারো, রিস্ক নেওয়ার দরকার নেই, পরীক্ষার সময় কোনো ভুল হয়ে যেতে পারে। তাহলে 25 ভাগ 1000 ইন্টু 5000, তাহলে আমাদের বেরিয়ে গেল কত? 125।
এই 125, তাহলে এখানে যোগ করতে হবে 5, 5 6 7, 7 আর 1 8, তাহলে অ্যাবনর্মাল লস যেটা কিনা ট্রানজিটে অর্থাৎ বিনোদ যখন কনসাইনিকে পাঠাচ্ছে অর্থাৎ রাহুলকে পাঠাচ্ছে, রাহুলের হাতে মাল পেলো না, তার আগেই খরচা হয়ে গেল, অর্থাৎ অ্যাবনর্মাল লস হলো প্রথম ক্ষেত্রে 875। সেটা কেমন লিখেছে তারা দেখে নাও ভালো করে। এই যে 1 নম্বর ওয়ার্কিংটা এখানে স্বাভাবিক ক্ষতি লিখেছে, একদমই স্বাভাবিক ক্ষতি হবে না, এটা অস্বাভাবিক অর্থাৎ অ্যাবনর্মাল লস। তাহলে কস্টিংটা তারা বসিয়েছে, দেখো ছকে দেখিয়ে দিচ্ছে, অ্যাট প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর বসিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এটাই আমি ঐকিক নিয়মে তোমাদের বসালাম। দেখো চালানি গ্রাহকের কোনো খরচ ধরা হবে না, কারণ পণ্য যাত্রাপথে অর্থাৎ তার কাছে পৌঁছানোর পূর্বেই নষ্ট হয়েছে। তাহলে 875 বেরিয়ে গেল, অর্থাৎ এই এন্ট্রিটাও আমরা করে নিলাম। ব্যাখ্যাটা লিখে রাখতে পারো, লস ইন ট্রানজিট। এইবার হচ্ছে অ্যাবনর্মাল লস ইন গোডাউন, অর্থাৎ লস যদি গোডাউনে হয়, কার গোডাউনে সেটা আগে দেখতে হবে। এটা কনসাইনির গোডাউনে, তার মানে তারও প্রপোর্শনেট এক্সপেন্সেস যুক্ত হবে। আগে কত নষ্ট হয়েছে জেনে নিই, 35টা নষ্ট হয়েছে। তাহলে 35টা যদি নষ্ট হয়ে থাকে তাহলে তার আগে কস্টিং বার করবে। তা 35টা একটার দাম যদি 30 টাকায় পাঠানো, দেখো পাঠানো হয়েছিল কত 30, তাহলে কস্টিং কত হবে 35 গুণ 30। তাহলে আমরা ক্যালকুলেটরে করে নিচ্ছি এটা। তাহলে 35 গুণ 30 কত হচ্ছে 1050। এবার প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর, এক্ষেত্রে কিন্তু দুজনেরই যুক্ত করতে হবে, কনসাইনরের এবং কনসাইনি। তাহলে কনসাইনর কত মাল পাঠিয়েছিল 1000 পাঠিয়েছিল, তার মধ্যে কত নষ্ট হয়েছে 35 নষ্ট হয়েছে। একটা জিনিস মনে রাখবে, 1000 এক্ষেত্রে কিন্তু 1000 থেকে যে আগে যে নষ্ট হয়েছে সেটা কিন্তু বাদ দেবে না। কনসাইনরের যখন খরচা আমরা বার করব, প্রপোর্শনেট এক্সপেন্সেস বার করব, তার মধ্যে কিন্তু অ্যাবনর্মাল লস যেটা ট্রানজিটে হয়েছিল সেটা কিন্তু বাদ দেবে না। ঠিক আছে, পুরোটাই নেবে, কনসাইনরের ক্ষেত্রে সর্বক্ষেত্রেই পুরোটাই হবে যতটা পাঠিয়েছে, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট ইনটু খরচা সে কত করেছিল সেই 5000। ঠিক আছে, সেই 5000ই খরচা করেছিল। 1000-এর জন্য 5000, একে কত 35 কত একটু ভেবে নেবে ঐকিক নিয়মে, তাহলে সুবিধা হবে। তাহলে 1000 এই 5000 যদি গুণ করি তাহলে হচ্ছে 5, 35 আর 5 গুণ করো তাহলে কত হচ্ছে দেখে নাও, এই 35 গুণ 5 175। এরপরে আমরা যেটা বার করব সেটা হচ্ছে কনসাইনির খরচা। তো কনসাইনির খরচা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সেই ক্ষেত্রে আমাদের বেছে নিতে হবে নন রেকারিং এক্সপেন্সেস, নন সেলিং এক্সপেন্সেস। তো এখানে দেখো ভালো করে দেখো, কনসাইনি খরচা করেছে ছাড়াবার খরচ, গুদাম ভাড়া, অন্যান্য খরচ তো প্রায় সময় হয়ে থাকে। তাহলে রেকারিং গুদাম ভাড়াও তোমাকে প্রতি মাসেই দিতে হবে। একমাত্র যে মালগুলো পাঠিয়েছিল কনসাইনর সেটা তো একবারই সে তো ল্যান্ডিং চার্জ করবে, তাহলে এইটা হবে অবশ্যই নন রেকারিং এক্সপেন্স। এটা কত 600 টাকা। তাহলে বার করি প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনি, সেই সূত্র। এখানে দেখো 1000 হবে না, তার কারণ কনসাইনর যখন কনসাইনিকে মাল পাঠিয়েছিল তখন কনসাইনির হাতে কত মাল পৌঁছেছিল 975। কেন 25 তো ট্রানজিট মানে যাত্রাপথেই নষ্ট হয়ে গেছিল, যেটা যাত্রাপথে নষ্ট হয়ে গেছিল সেটা তো আর পৌঁছায়নি, 25টা তো বাদ যাবে, কারণ তার হাতে সে 975 পেয়েছিল। এই জিনিসটাই মনে রাখবে, যখন কনসাইনির কিছু বার করবে তখন সব সময় তার হাতে কত পৌঁছেছে সেই গুডসটাই কিন্তু হবে, ইউনিটটাই হবে, অর্থাৎ এখানে বিয়োগ 25। 1000 কিন্তু গুডস সেন্ড করেছিল কনসাইনর, কিন্তু তার হাতে পৌঁছালো 925। তাহলে কত নষ্ট হয়েছে 975-এর মধ্যে 35 তার কাছে পৌঁছালো, এবং খরচা তার নন রেকারিং এক্সপেন্সেস কত দাঁড়িয়েছে 600। তাহলে সেক্ষেত্রে দেখো তাহলে কত হচ্ছে 35/975 ইন্টু 600, তার মানে ঐকিক নিয়মে যদি ভেবে নাও তাহলে হবে 975-এর জন্য খরচা হচ্ছে 600, একে কত 35-এ কত, ক্যালকুলেটর ইউজ করছি দেখে নাও। তাহলে 35 ভাগ 900
75 গুণ 600, দেখো 21.53, 21.53 5 বা তার বেশি হলে আমরা কি করি, আগের সাথে যুক্ত করি দিই, অর্থাৎ এখানে 22 টাকা ধরে নিচ্ছি আমরা। এইবার এই তিনটে আমাদের যুক্ত করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব অ্যাবনর্মাল লসের ভ্যালুটা। তাহলে প্রথমে হচ্ছে কস্ট কত রয়েছে 1050, তার সাথে যুক্ত করতে হবে কনসাইনরের এক্সপেন্সেস, যুক্ত করা হলো, তার সাথে যুক্ত হবে কনসাইনির নন রেকারিং এক্সপেন্সেস, তাহলে হচ্ছে 1247। এই হলো দ্বিতীয় অ্যাবনর্মাল লস। তাহলে দেখো 1247, অঙ্ক প্রায় শেষ হতে চলছে। এখন আমরা লাস্ট যেটা বার করব সেটা হচ্ছে স্টক অন কনসাইনমেন্ট, অর্থাৎ আনসোল্ড স্টক। তাহলে দেখো আনসোল্ড স্টকের জন্য প্রথমে দেখো মোট কত সেন্ড করা হয়েছিল 1000, তার মধ্যে মাঝখানে যাত্রাপথেই নষ্ট হয়ে গেল 25। সেল করা হয়েছিল কত একবার দেখে নি, সেল করা হয়েছে 800, সেল করা হয়েছে 800, এবং নষ্ট হয়েছে আবার গোডাউনে নষ্ট হয়েছে 35। এবার এত কিছু বিয়োগ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে আনসোল্ড স্টক। তাহলে 1000 বিয়োগ 25 বিয়োগ 800 বিয়োগ 35, পড়ে রইল 140। তাহলে আনসোল্ড স্টক 140, এটার কস্ট বার করতে হবে, অর্থাৎ 30 দিয়ে গুণ করতে হবে। দেখে নাও তোমাদের বইতেও সেইটাই রয়েছে, দেখো কস্ট 140, আনসোল্ড স্টক 30 রয়েছে তোমাদের এক একটার মূল্য। তাহলে মোট কত হচ্ছে 140 গুণ 30, 4200। এবার আমরা বার করব প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর। তাহলে সেক্ষেত্রে কি হবে, কত আনসোল্ড রয়েছে 1000-এর মধ্যে, তাহলে কনসাইনরের এক্সপেন্সেস কত ছিল, প্রতি ক্ষেত্রেই 5000 হবে, কারণ কনসাইনরের সকল খরচা নন রেকারিং। তাহলে 140 বাই 1000 ইন্টু 5000, তাহলে 1000কে এটা করলাম 5, তাহলে 140কে 5 দিয়ে গুণ করে নাও, তাহলে কত হচ্ছে 700। দেখো 700 মিলে গেল। পরেরটা হচ্ছে প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনি বা নন রেকারিং এক্সপেন্সেস, প্রপোর্শনেট নন রেকারিং বা নন সেলিং এক্সপেন্সেস অফ কনসাইনি। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে 140 এখনো বাকি রয়েছে আনসোল্ড স্টক, কার মধ্যে 975। তার কারণ হচ্ছে কনসাইনি হাতে পেয়েছিল 975টা, কারণ 1000 কনসাইনর পাঠালেও 25টা তো মাঝ রাস্তায় নষ্ট হয়ে গেছে, তার হাতে পৌঁছেছে 975। তাহলে আমরা ভাগ 975 লিখে রাখবো, ইন্টু নন রেকারিং এক্সপেন্স আমরা কত বলেছিলাম, একটাই 600, যে ল্যান্ডিং চার্জটা দিয়েছে। তাহলে কত হলো 86.15, 5 বা 5-এর নিচে হলে তাহলে এইটাই ধরতে হয়। তাহলে এই 86, এই তিনটে যুক্ত করে কত হলো 4986। দেখো 4986 এখানে। এবার এইটা যেদিক বেশি হবে সেদিকটা যোগ করে এই দু সাইডে বসাবে, এখানে এই সাইডটা বেশি রয়েছে, এই সাইডটা যোগ করে আমরা এটা পেলাম। তারপরে এই খরচাগুলো সবকটা বিয়োগ করে দেবে, বিয়োগ করে দেওয়ার পরে আমরা পেলাম কত 6108, অর্থাৎ প্রফিট হয়েছে। প্রফিট হলে কি লিখবে, টু প্রফিট অন কনসাইনমেন্ট, ব্র্যাকেটে লিখবে ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট, বা এটাও লিখতে পারো টু জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখবে প্রফিট অন কনসাইনমেন্ট, এটাও হবে। এবার রাহুল অ্যাকাউন্টে চলে যাই, অর্থাৎ কনসাইনির অ্যাকাউন্টে। দেখো কনসাইনমেন্টের এখানে কি আছে, রাহুলস অ্যাকাউন্ট, বাই রাহুলস অ্যাকাউন্ট, তাহলে কনসাইনি অ্যাকাউন্টে কি হবে, টু কনসাইনমেন্ট টু ক্যালকাটা অ্যাকাউন্ট। তার কারণটা হচ্ছে জার্নাল এন্ট্রি কি আছে, সেল করা জার্নাল এন্ট্রি হলো কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট টু ক্যালকাটা বা টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। এবার এই জায়গাটা টু লেখা নেই, বা অন লিখে দিতে হবে, যা খুশি। এবার দেখো সে কি কি খরচা করেছিল, কনসাইনমেন্ট টু কলকাতা এক্সপেন্সেস কত হয়েছিল 3600, ঠিক আছে, টু এই যে 3600 রাহুল, টু রাহুল অ্যাকাউন্ট,
টু রাহুল যদি হয় তাহলে বাই কনসাইনমেন্ট টু কলকাতা হবে রাহুলের ঘরে, উল্টোটা হয় তাহলে তাই হলো 3600। কমিশনের ক্ষেত্রেও টু রাহুল অ্যাকাউন্ট আছে, তাহলে রাহুলের ঘরে হবে বাই কমিশন, উল্টোটা হবে। এবার বাই ব্যালেন্স সিটি কি করে হলো, এগুলো যে হলো বাই ব্যালেন্স সিটিও লিখতে পারো, টু ব্যাংকও লিখতে পারো, এখানে ফাইনাল রেমিটেন্স বা ফাইনাল রেমিটেন্স বলে তুমি লিখতে পারো এখানে। হ্যাঁ, তাহলে এখানে কত হলো, যে জিনিসটা এই দিকটায় নিশ্চয়ই বেশি আছে 40,000, তারপরে এইসব জিনিসগুলো বাদ দিতে হবে, খরচা কমিশন বাদ দিয়ে যেটা হবে টু ব্যালেন্স সিটি বা টু ব্যাংক বলে লিখবে, ফাইনাল পেমেন্ট বলেও লিখতে পারো, ঠিক আছে। তাহলে এই হলো তোমাদের অঙ্ক, এটা বুঝিয়ে দিলাম। এটা হলো সেকেন্ড অঙ্ক, এগুলো বুঝবে, প্রত্যেকটা ক্যালকুলেশন বোঝার চেষ্টা করবে, বইয়ের অঙ্কগুলো ভালো করে আগে করো, তারপরে অন্য অঙ্কে হাত দেবে, কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বইয়ের অঙ্কগুলোই বেশি আসে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।